আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্র চিরে চৈত্র মাস পর্ব ২। লিখেছেন মম সাহা। বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো, অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়, তাকে প্রশ্ন করাটা নিতান্তই বোকামি। আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা থামতে দেরি, অথচ পাহাড়ের পিছু ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নয়। যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে, এক সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতামতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করল, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সব কিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল, তবুও সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল না বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালো, বিরক্তির সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজিয়ে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের থরথরে ছাইরাঙ্গা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছেই এসেছিলাম। সে খাবে কিনা জিজ্ঞেস করতে, ছোট চাচি তো পাঠালেন। ওহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গিয়েছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ার লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গলদেশে। ওহি হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়িপেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে যাচ্ছিস? সবটা সহ্য করতে পারলো ওহি, আবার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই পাহাড়ের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এক কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রার নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বললে ওহি আপা বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনা?
আকস্মিক ধমকে দু বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছিল ওহির উদ্দেশ্যে। তুমি কেন মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? ওহি মাথার উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কর্নিশে ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈ জগল প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনায় নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের শোকে গিটারের টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথার তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করবে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অকটপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবঞ্চিত। নীরবতা জাগ ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার সুর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধানী বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো। একটু আগে ওহি আপার খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশস্তি দিচ্ছে। চিত্রা চলে যেতে ওহি তার হাতের খাবারের প্লেটটা ব্যবহারে চিলকোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল, কিছু বলবেন? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ের ওহির অমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়া দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ, তার নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশার হয়তো আমার আর চিত্রার শরীরের বয়স ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রার টিনেজার আবেগের বয়স ওর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই? আপনি জলজন্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে, আর আমি তো বুঝেও। ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকা। বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। কথা থামিয়ে ওহির কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডের আর দাঁড়ালো না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতে লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লোকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো, আর মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুজে শুয়ে পড়ল।
থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল। চিত্রার সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসে চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার, মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিক তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরাতে ওর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিক তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করাবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উড়লে উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রা মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো, কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতবম্ব চোখে তাকিয়ে রইলেন। তৃষান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহামক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, একছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজন্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে, তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্দভ ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতে ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে দিতে এসেছে। চিত্রার কলেজের আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতে চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রার আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সাথে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ার যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। ওহি আপা শুনে ফেলল না তো? ভয়ে ভয়ে ওহি আপার দিক তাকালো। ওহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিকশা চলে যাচ্ছে ওদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ার উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহি আর চেরি বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়েছে। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তা তুমুল চিৎকারের সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ালো, নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে, লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতেও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কালো শুরু করলো, সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরির নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল।
চিত্রা কিংবা চেরির কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এর মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এ প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, উঠো, উঠো তো। এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উঠো। তুমি না অনেক সাহসী, উঠো, চেরির অবস্থা কিন্তু খারাপ। চিতার বাহাত কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কে নিউরনের ঝড় তুলল। চিত্রার উঠে দাঁড়ালো, ক্রন্ধনত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল ক্রন্দনত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পূর্ণ হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি কখনো। তাকানো প্রয়োজনও বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে। তবুও মেয়েটা চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যে ছুটে এলো ওহি, হাতে তার বড় বড় দুটি পানির বোতল। যে ব্যতিব্যস্ত হাতের একটা পানির বোতল বাহারের দিক এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চিরির মুখের হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি। পানি ঢালা থামবে না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার হতভম্বতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটা মুখের ঢাকনাটা খুলে চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশায় গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর শান্ত সুরেই বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারও আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটাল তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশি থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতরে তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত কঠিন। মাহাজাতির মুখ চোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে সে নেতিয়ে যায় না। নারী জাতির স্বভাবসুলভ কোমল হয়ে, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহানও কাছে, বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনায় স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ঔষধের জন্য যে তুমুল ছুটোছুটি হচ্ছে সেটা করছে বাহার। চিরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2 বার ছুটিতে আসেন। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাহিরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ঙ্কর এই পানীয় কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারাও চিকিৎসার শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসে প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা চিত্রারও বাহারটা বেশ
বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রারও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর শুনলেন কিছু তালের ভালো খবর। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হওয়া ওর শরীর নিতে পারবে না। অবশেষে টানটান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহালি করলো। ডাক্তার, কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটাই রক্ষা হয়েছে। অ্যাসিডের পড়ার পর একমাত্র পানি দিলে এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটির শ্বাসনালী আর ডান গালটা অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বা হাত পুড়েছে, ওর এতক্ষণে জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে। অবস্থা বলা যায় ততটা সুবিধা নয়। আর যার ছিটকে এসে অল্প অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমিয়ে ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না পড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবর আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ছুড়ে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছেন। এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া যাবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত পায়, মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মায়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশাদ সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবধি বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই। এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসার প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কত অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসে মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোর রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল। খুব যত্নে চুমো এঁকে দিল। চিত্রা কোনোরকম উচ্চারণ করলো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়ে ভয়ে কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ সুরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না মা, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যে চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটের ছেলের সাথে আজ ঝামেলা করেছো, এটা কি সত্যি? এমন ভয়ে ভয়ে সময় এই প্রশ্নটা যেন নেহাতি বেইমানির মনে হলো। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল। ধমকে বলল, তুমি নিজে যেচে বিপদ ডেকেছ। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি। সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছো সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছো, আবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পড়লে তুমি একাই পড়তে, ওদের তো কোনো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেলেন। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এই অবস্থায়? নীরবতা আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবা মেয়ের কেবল পুড়ে যাওয়া নয়, মরে যাওয়া উচিত।
বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করলো শরীরের পড়া এসিডও বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথায় জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ার প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া। মরার মতো বাইচে আসি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতের ভরপুর, যে যার মতন আঘাত দিছে পারছে যতদূর। গিটারের শব্দটা থামলো। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শো শো করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতে কালো আধিয়ার স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখল ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটই লাগছে। বাহার মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনীয় ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া উড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে সে দেশলাই বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্র তাই হলো। বিরক্তির কপাল কুঁচকালো। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয়নি। ভাবতেই এতটা হতাশা শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পানসে রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলে ভীষণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটা অনেক অংশেই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে নেমে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজা বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা একটু বুঝতে পারে না ঘরের ভেতর লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাহিরে যেতে নিবে, তন্মধ্যেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মাজান গো, কি খবর? আপনি তো দেখা এসেছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোর লোকটার কালো কুচকুচে মুখটার চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবরই দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুল গুলানের এই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা জামু কন? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা, আম্মারা ভালো আছে? বাহার মুখ ছুটে ছোট করল, বিরহ মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নেই, তবে ওহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধা লোকটা ফ্যালফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতো লাগলো। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসায় হাত রাখলো, আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন। কান্না করে আর কী বা হবে?
আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এই বাড়ির মানুষগুলো বড্ড ভালো। ওহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে। ওর জন্য কারো চিন্তা ছিল না, কিন্তু চিত্রা ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তে মেয়েটা গেটের বাহিরে চলে যেত। অনেক নাকানি চুবুনি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনিরে তুমি দেখলাই, ওগো এত বিপদ হইব ভাবি নাই। সবাই পাপের ফল বুঝলা, বাপ মায়ের পাপ সন্তানদের ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করল না, কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগের কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মানুষ জাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের রেশ এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হুম্বিত। কোনো মতে সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আদিক্ষেতার বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাত 11টার দিকে চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তির শ্বাস ফেলল। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাতে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড়লোক হলেও ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেট যদি না পাওয়া যায় তবে তাদের এত বড়লোকি ভাবসাব দিয়ে কী হবে। সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা উড়ায়, সব রাতে করে দিনে এসব বড়লোকদের সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া উঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গম্বহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপিরে মতন চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বেড়াতে নিল, হঠাৎ মনে হলো তখনের অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টা পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্য পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনের কোনো গন্তব্য ছিল না। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেলল বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে হসপিটালের নিচে তলায় একটা বিরাট জায়গা আছে, যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই, আপনি যে। বাহারের ভড়কে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে গিয়েছে।
বাহারের হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়ার দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুমূর্ষ ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারের দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করলো। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণে কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবার চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোঁতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমোনি কেন? বাহারের প্রশ্ন চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করতে বলল, আপনার অপেক্ষায়। বাহার হাসল। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণায় মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগলো। বাহারও উত্তর দিল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে। কংক্রিটের হৃদয় তো আবেগ ছয় কম। অঘোষিত অপেক্ষাদের পরে পরে মৃত্যু হবে, অথচ তুমি তো পুষ্পপ্রেমী। কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আটটু কাটার ঘাই হলো। এতে যদি আস্ত বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পোড়ায় বাহার? সিগারেটের মতন, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার চিত্রের অসুস্থতার জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটাও দিকে তাকালো। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয়ে কম পুড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিকে চেয়ে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর সুরেই গাইল, কথা হবে দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনেই প্রশ্ন তুলল, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়সন্ধি রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চিরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালের মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশ ভালো নেই। সারাটা দিন সকালের কেবল সৃষ্টিকর্তার ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি, আসেনি হসপিটালে। নুরুল সওদাগর ইনভেস্টিগেশন নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করে বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরেই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল।